শরীর দেখানোর যদি এত ইচ্ছে থাকে তাহলে তো নষ্ট গলিতে যেতে পারেন। বেকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন? পেছন থেকে এমনই কিছু কথা চিৎকার করে বলল তারিকুল মজুমদার একটি মেয়েকে। মেয়েটি দাঁড়িয়ে পড়তেই তার সামনে গিয়ে বলা শুরু করলো। এই আপনাদের মতো কিছু নারীদের জন্য না পুরো নারী সমাজ কলঙ্কিত হয়। পুরুষদের লালসা জাগাতে এতই ইচ্ছুক আপনি, তাহলে ওড়নাটা পরেছেন কেন? না পরলেই পারতেন, আপনার কাজেই সুবিধা হতো। আসলেই মেয়েটির ওড়না বুক থেকে অনেকটাই সরে গিয়েছিল, তাই তারিকুল মজুমদার সেটা দেখতে পেয়ে এই কথাগুলো বলল। তারিকুল মজুমদারের এ কথা শুনে মেয়েটি কিচ্ছু বলল না, নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে চারপাশে তাকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। তারিকুল মজুমদার পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সেই সময় মেয়েটি তারিকুল মজুমদারের পাশ দিয়ে ড্যাং ড্যাং করে হেঁটে যাবে আর তারিকুল মজুমদার কথাগুলো বলে। তারিকুল মজুমদার হলো একজন বড়লোক ঘরের ছেলে। তারিকুল মজুমদারের বাবা একজন ব্যবসায়ী, কিন্তু নিজের বাবাকে বা বাবার বিজনেসকে তারিকুল মজুমদার পাত্তা দেয় না। শহরের সবাই তারিকুল মজুমদারকে তার নিজের পরিচয় চেনে, বেশ নামকরা মাফিয়া তারিকুল মজুমদার। কিন্তু তা শুধু গরিবদের ভালোর জন্য, তাদের সমস্যা মেটানোর জন্য। তারিকুল মজুমদার বসেছিল একটা চায়ের দোকানে, বসে বসে গেম খেলছিল। তখনই ওর চোখ গেল সেই দিনের মেয়েটির ওপর। মেয়েটি আবারও আগের দিনের মতোই হেঁটে যাচ্ছে মাঝ রাস্তা দিয়ে। পেছনে যে একটা গাড়ি দ্রুত বেগে ওর দিকে এগিয়ে আসছে তার খেয়াল নেই। তারিকুল মজুমদার সঙ্গে সঙ্গে ছুটল। মেয়েটিকে গাড়িটা ধাক্কা মারবেই তার আগের মুহূর্তে হাত ধরে এক টান মেরে শরীর নিয়ে এলো সাইডে। আরে বাবা, মরার এত শখ থাকলে নিজের বাড়িতে গিয়ে মরুন না। আর রাস্তায় নেমে মরার কি আছে? লোক দেখিয়ে মরার নাটক করে কি লাভ হবে আপনার? যত সব ডিসগাস্টিং পিপল। তারিকুল মজুমদার এ কথাগুলো বলেই পেছনে ফিরে গেল আর নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। হঠাৎই পেছন থেকে আওয়াজ শুনল আর নিজের পিঠে কারো হাতের ছোঁয়া পেল। পেছনে ফিরে তাকাতে ওই মেয়েটিকে দেখতে পেল। তারিকুল মজুমদার কিছু বলতে যাবে তার আগে মেয়েটি হাতে একটা কাগজ ধরিয়ে জোর পায়ে হেঁটে চলে গেল। কাগজটা খুলে দেখল। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। বাবা, আজকাল মুখে নয় মেয়েরা লিখে ধন্যবাদ জানাচ্ছে। স্ট্রেঞ্জ। তারিকুল মজুমদার মেয়েটির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটির চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কিছু না বলে এদিক ওদিক তাকিয়ে মেয়েটি দৌড়ে চলে গেল। এইভাবে কাগজে ধন্যবাদ জানানোর মানে কি? কারণ মেয়েটি কথা বলতে পারে না। তারিকুল মজুমদার পেছনে ফিরে তাকালো আর চায়ের দোকানের কাকা ওর দিকে এগিয়ে এসে বলতে শুরু করলো। যে মেয়েটিকে তুমি এতগুলো কথা শোনালে সেই মেয়েটি কথা বলতে পারে না। মেয়েটি বোবা। ওর বাবা মা শখ করে ওর নাম রেখেছিল ইশারা, কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস দেখো, আজ সত্যি বাপ মা মরা মেয়েকে ইশারায় কথা বলতে হয়। ওর বাবা মা অ্যাক্সিডেন্টে ইশারায় নিজের চোখে দেখেছে। শেষ মুহূর্তে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যেহেতু জন্মগত বোবা নয়, তাই ইশারা কানে শুনতে পায়, কিন্তু কানে শুনতে পেলে ওর কষ্ট হবে, কথা বলতে চাইবে। তাই ডাক্তার বলেছে ওর কানে তুলা গুজে রাখতে। সেটাই করা হয়েছে, কিন্তু খুব জোর কথা বললে ইশারা শুনতে পাই। ঠিকঠাক শুনতে না পেলেও তোমার মুখের আঙ্গুল ভঙ্গিতে বুঝতে পারছে তুমি ওকে ভালো কথা বলনি, তাই তো কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিক হলো না এটা? এই বলে চায়ের দোকানের কাকা ভেতরে চলে গেল আর তারিকুল মজুমদার ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আর বলল, ইশারা বাবা। হুম 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 হুম। চুপ, একদম চুপ। একটা শব্দও করবি না, আর যদি করিস তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না। করে আমার মাথাটা খারাপ করে দিল। ইশারা চুপ করে গেল তারিকুল মজুমদারের ধমক শুনে। তারিকুল মজুমদারও কিছুটা নিজেকে শান্ত করে ইশারা যেখানে বসে আছে সেখানে ইশারার কাছে গিয়ে বসলো। আই এম সরি ইশারা, আমি ভাবিনি এমন কিছু করে ফেলবো তোমার সাথে। কিন্তু কি করব বলো, এটা না করলে তো তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম, যেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে ভালোবাসি না। ইশারা তারিকুল মজুমদারকে ইশারায় বলল, তাতে আমার কিছু যায় আসে না, আমার ভালোবাসাই এনাফ আমাদের সম্পর্কে। ইশারা কিছু বলতে পারলো না এবার, তাই তারিকুল মজুমদারই মুখের দিকে চেয়ে রইল। আর তারিকুল মজুমদার সেটা দেখে মুচকি হেসে একটা পেপার নিয়ে এলো ইশারার কাছে আর বলল,
সই করো এখানে। তারিকুল মজুমদার আঙুল দিয়ে সই করার জায়গাটা দেখিয়ে দিল ইশারাকে। ইশারা ভালো করে কাগজটা দেখতে দেখতেই পেল রেজিস্ট্রি পেপার। এর মানে তারিকুল মজুমদার বিয়ে করতে বলছে ইশারাকে। ইশারা তৎক্ষণাৎই বেড থেকে উঠে দাঁড়ায় আর ইশারায় বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। হাত নাড়িয়ে ইশারায় তারিকুল মজুমদারকে বলল ইশারা। বিয়ে তো তোমাকে করতেই হবে ইশারা, তাও সেটা আমাকে। কি কমতি আছে আমার মধ্যে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমাকে এতটাই অপছন্দ তোমার যে তুমি ওই মাঝ বয়সী লোকটাকেই বিয়ে করতে যাচ্ছিলে? লিসন কেয়ারফুলি ইশারা, তুমি যদি আমাকে অ্যাভয়েড না করো তাহলে তোমার পুরো পরিবারকে আমি শেষ করে দিব। তারিকুল মজুমদার ইশারার কাছে গিয়ে ইশারার বাহু ধরে বলল কথাগুলো। ইশারা ধপ করে বেডে বসে পড়ল। ইশারা কথা বলতে পারে না। ইশারা করে মানুষকে কথা বোঝায়, কিন্তু অনেকে তো বোঝে না, তাই একটা খাতা পেন রাখে সব সময় নিজের কাছে, যাতে ওটাতে লিখে বোঝাতে পারে। ইশারা জন্মগত বোবা নয়। ইশারা যখন বয়স 14 তখন বাবা মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে শেষ একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর ডক্টর বলে শকের কারণে এমনটা হয়েছে। মেনে নিতে পারেনি ব্যাপারটা। ইশারা কথা না বলতে পারলেও কানে সব শুনতে পায়, কিন্তু খুব বেশি জোরে সাউন্ডও কানের পক্ষে ক্ষতিকারক ডক্টর বলেছে। তাই ইশারা কানে তুলো গুজে রাখে আর সবার কথা মোটামুটি শুনতেও পায়। আজ তারিকুল মজুমদারের সব কথা ইশারা শুনতে পেয়েছে। ইশারা কি করবে বুঝতে পারছে না। এখন যদি ইশারা বিয়ে না করে তারিকুল মজুমদারকে, তাহলে হয়তো তারিকুল মজুমদার সত্যি ইশারার পরিবারকে মেরে ফেলবে। পরিবার বলতে শুধু ইশারা, মামি আর ওর নিজের ভাই। ইশারার ভাইয়ের বয়স 12 বছর এখন, আর ইশারার বয়স 20। অনার্স শেষ বর্ষে পড়ছে ইশরা। মামি এমনিতেই পড়তে দিতে চায় না, ঘরের সব কাজকর্ম দিয়ে কলেজে যেতে দেয় না, আর সেই কারণেই বিয়ে দিয়ে দিচ্ছিল। আসল কারণটা অবশ্য তা নয়, এর একটা অন্য কারণ আছে। তারিকুল মজুমদার ইশারার সামনে একটা কাগজ রেখে বলল, সাইন করো ইশারা এখানে। ইশারা করুণ চোখে তারিকুল মজুমদারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে পেনটা দিয়ে সাইন করে দিল। তারিকুল মজুমদার জানতো ইশারাকে পরিবারের ভয় দেখালে ইশারা রাজি হবে। ইশারা, মামি যতই খারাপ হোক ইশারা ওদের খুব ভালোবাসে, সেটা তারিকুল মজুমদার ছাড়া ভালো কেউ জানে না। পরের পর্বগুলোতে বুঝতে পারবেন কারণটা। তারিকুল মজুমদার কাগজটা নিয়ে নিল আর পাশে টেবিলে রেখে ইশারার দিকে ঝুঁকতে লাগলো, বেডের উপর ভর করে। ইশারা নাড়াচাড়া করছে না, একইভাবে বসে আছে। কি বা করবে এখন? তো তারিকুল মজুমদারের উপর অধিকার আছে ইশারার উপর। তারিকুল মজুমদার ইশারার কানের কাছে গিয়ে ঠোঁট নিয়ে গেল আর বলল, ভীষণ ভালোবাসি তোমাকে ইশারা। আমি জানি তুমি আমায় পছন্দ করো না, কিন্তু তুমি আমায় যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপও নই। তুমি কথা বলতে পারো না, এতে আমার কিছু যায় আসে না। ইশারা তো করতে পারো। ইশারায় ভালোবাসার প্রকাশ হবে আমাদের সম্পর্কে। তারিকুল মজুমদার কথাগুলো বলে উঠে চলে গেল পেপারটা নিয়ে, আর দরজাটা লক করে দিতেই ইশারা দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আর তারিকুল মজুমদার তা পাত্তা না দিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। ইশারা বিয়ের সাজে বসে রয়েছে নিজের ঘরে, কিন্তু চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে, যার ফলে কাজলটা লেপটে গেছে। বেশিরভাগই মেকআপ করেনি ইশারা, সামান্য কয়েকটা হালকা গয়না পরেছে, তাও সেগুলো সোনার নয়, ইমিটেশনের। ইশারা কোণে বেশে বসে রয়েছে। ঠিক সেই সময় ওর মামা আর মামি ইশারার রুমে প্রবেশ করে বলল, কিরে মা, তুই এইভাবে চোখের জল ফেলছিস কেন? ইশারা করুণ চোখে মামার দিকে তাকালো আর মামা ইশারাকে বলল, কষ্ট পাস না মা, বিয়ে তো সব মেয়েরই একদিন না একদিন হয়। এই বিয়েতে কেন খুশি হবে না আমার বোনু? একটা বুড়ো লোকের সাথে কেন বিয়ে দিতে চাচ্ছ তোমরা আমার বোনুকে? হ্যাঁ, বিয়ে না করলে তোর চিকিৎসা কে করাবে? হ্যাঁ, জানিস কত খরচা হবে তোর অপারেশন করাতে? ইশারা যদি কাব্য মিয়াকে বিয়ে করে তাহলে কাব্য মিয়া বলেছেন সব খরচ উনিই দেবেন, তাই ইশারা বিয়ে করবে ওনাকে। দরকার নেই অপারেশনের। ভাই, তুই কষ্ট পাস না, আমি ঠিক আছি। কিন্তু বোনু, হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছে। ইশারা বুঝালো কথাগুলো ইশারায় ঈশানকে। ইশারাকে নিয়ে গিয়ে বিয়ের আসরে বসিয়ে দিল ওর মামি। ইশারার পাশে বসে রয়েছে ওর বর, যার বয়স কিনা প্রায় 50। একবার বউ মরে গেছে, এমনকি মেয়েও আছে।
একটা, আর ইশারার বয়স এখন সবে 20। ইশারা চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। ওদের রেজিস্ট্রি হবে, কোনো আচার আচরণ হবে না। উকিল এসে পড়েছে অনেক আগেই, আর বরের সইও নেওয়া হয়ে গেছে। বাকি এখন ইশারার সাইন। ইশারা যেই না পেন হাতে নিয়ে সই করতে যাবে তখনই বিকট এক শব্দ হলো, গুলি চলার শব্দ। সবাই তো ভয় পেয়ে গেছে। ইশারা এবং সবাই সামনে তাকাতেই দেখলো তারিকুল মজুমদার হাতে একটা পিস্তল নিয়ে বাতাসে গুলি করে চোখ লাল আর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইশারার মামা মামি প্রায় ভয় পেয়ে গেছেন তারিকুলের এই এমন রূপ দেখে। এলাকার সবাই জানে তারিকুল মজুমদারের রাগ কতটা ভয়ঙ্কর, তবুও সাহস করে ইশারার মামা বলল, এসব কি হচ্ছে? এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে তুমি গুন্ডাগিরি কেন করছো? তারিকুল মজুমদার কোনো কথা না বলে ইশারার কাছে চলে গেল। আর তারিকুল মজুমদার এগোতেই ইশারার মামা মামি পিছিয়ে গেল, কারণ তারিকুল মজুমদারের হাতে পিস্তল আছে। তারিকুল মজুমদার গিয়ে ইশারার হাত ধরে ইশারাকে টেনে তুললো আর লোকটাকে বলল, আর কোনো দিন যদি এই এলাকায় আপনাকে দেখেছে বা আপনার ছায়া আমার চোখে পড়েছে, তাহলে আপনি বেঁচে বাড়ি ফিরবেন না। এই বলে ইশারাকে সবার সামনে কোলে তুলে নিল তারিকুল মজুমদার। আর ইশারা তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে তারিকুল মজুমদারের দিকে। এদিকে ইশারার ভাই ঈশান্ত খুব আনন্দ করছে তারিকুল মজুমদারকে দেখে। তারিকুল মজুমদারকে কেউ বাধা দিতে এলেই তারিকুল মজুমদার এর সব লোকেরা সামনে চলে এলো, আর কেউ কিছু বলতে পারলো না। তারিকুল মজুমদার ইশারাকে গাড়ির সিটে বসিয়ে নিজের ফার্ম হাউসে চলে এলো। তারিকুল মজুমদার সিগারেটের টান দিচ্ছে আর বাতাসে ধোঁয়া ছাড়ছে। তারিকুল মজুমদারের চোখে কোণে জল জমেছে। ইশারা, আমি জানি প্রথমে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই একটা ভালো লাগা কাজ করেছে, আর পরে তা ভালোবাসায় পরিণত হয়েছে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইশারা, আমি যে বড্ড ভালোবাসার কাঙাল। তারিকুল মজুমদারের চোখ থেকে টপ টপ করে জল পড়ল। তারিকুল মজুমদার সেটা মুছে সিগারেটটা ফেলে ইশারার ঘরের দিকে ইশারার জন্য খাবার নিয়ে হাঁটা ধরলো। তারিকুল মজুমদার রুমের দরজা খুলতেই দেখলো ইশারা মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে কাঁদছে। তারিকুল মজুমদারকে দেখেই ইশারা মেঝে থেকে উঠে দাঁড়ালো। তারিকুল মজুমদার রুমের ভেতরে এসে খাবারটা রাখলো সেন্টার টেবিল আর ইশারাকে বলল, ইশারা, খাবারটা খেয়ে নাও। ইশারা কোনো কথা না বলেই তারিকুল মজুমদারকে ধাক্কা দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। তারিকুল মজুমদার রুমে ঢুকে দরজাটা নক করতে ভুলে গিয়েছিল, আর সেই ফাঁকে ইশারা এমনটা করলো। ইশারা, পস্তাতে হবে তোমাকে এর জন্য। তুমি কি ভাবছো এইভাবে পালিয়ে বাঁচতে পারবে তুমি আমার থেকে? না, কখনো না। তুমি শুধু আমার, তোমাকে নিজের তো আমি করেই ছাড়বো। এই বলে তারিকুল মজুমদার দ্রুত পায়ে নিচে নেমে গেল আর ডাইনিং রুমে গিয়ে দেখলো কেউ নেই। তারিকুল মজুমদারের চোখ গেল সদর দরজা। সেই দিকে তাকিয়ে তারিকুল মজুমদার অবাক হয়ে যায়, কারণ সদর দরজা যেমন ভাবে ভেতর দিয়ে বন্ধ করে রেখেছিল ঠিক তেমনই আছে। তাহলে ইশারা কোথায় গেল? ইশারা যদি বাইরে না যায় তবে কোথায় গেল? ঘরে লুকিয়ে আছে নাকি? ইস, তারিকুল মজুমদার যেই ডাকতে যাবে কোথা থেকে ইশারা এসে ওকে পেছন থেকে ডাকলো। আ তারিকুল মজুমদারের পিঠে হাত দিয়ে ডেকে ইশারা করলো। তারিকুল মজুমদার পেছনে ফিরে ইশারাকে দেখেই ইশারাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ইশারা, কোথায় গেছিলে তুমি এইভাবে? তোমার কিছু দরকার হলে আমায় বলতে, এভাবে কেন এলে তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আ ইশারা তারিকুল মজুমদারকে নিজের থেকে ছাড়িয়ে তারিকুল মজুমদারের হাতে একটা কাগজ দিয়ে পড়তে বলল। এটা কি ইশারা? তারিকুল মজুমদার কাগজটা হাতে নিয়ে বলল। তারিকুল মজুমদার লেখাটা পড়ে ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা হাত জোর করে ওর দিকে তাকিয়ে রয়েছে আর কাঁদছে। সেটা দেখে তারিকুল মজুমদার জোরে চিৎকার করে একটা গার্ডসকে ডাকলো। গার্ড? আর কোথায় তুমি? তারিকুল মজুমদারের চিৎকারে ইশারা কেঁপে উঠল আর কানে হাত দিল, যা দেখে তারিকুল মজুমদার শান্ত হয়ে ইশারার হাত ধরলো আর গার্ডসকে তাকে আস্তে করে বলল, গাড়ি বার করো এখনই, আমি আর তোমার ম্যাডাম বেরোবো। ওকে বস, এক্ষুনি বাইর করতেছি। ইশারা তারিকুল মজুমদারের দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। সেই দেখে তারিকুল মজুমদার ইশারার কাছে এসে ইশারার চোখের জল মুছিয়ে ইশারাকে কোলে তুলে নিল আর বাইরের দিকে হাঁটা ধরল। ইশারাকে গাড়িতে বসিয়ে তারিকুল মজুমদার নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। উদ্দেশ্য হলো নার্সিংহোম। নার্সিংহোমের সামনেই তারিকুল মজুমদার গাড়ি থামাতেই ইশারা বেরিয়ে গেল
আর ছুটে নার্সিংহোমের ভেতরে ঢুকে গেল। আর তারিকুল মজুমদার গাড়িটা পার্ক করতে গেল। ইশারা একেবারে ওটির সামনে চলে গেল। গিয়ে দেখলো ওর মামা মামি মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছে। এবার ইশারার ভয় লাগছে, কিভাবে যাবে ইশারা ওর মামা মামির সামনে। ইশারা নিজেকে বলল, গতকাল যা হলো তারপর আমি কি মুখ নিয়ে যাব মামা মামির কাছে? এখন যদি না যাই তাহলেও তো হবে না। কি করব আমি? আচ্ছা, টাকাটা নিশ্চয় জোগাড় হয়নি। এবার কি করে আমার ভাইয়ের অপারেশন হবে? না, ভাইকে নিশ্চয় ডাক্তারবাবু কেবিনে রেখেছে। অন্তত ভাইয়ের সাথে দেখা করতে আমায় যেতে হবে। ইশারা মামা মামি দিকে আসতেই ওর মামা মামি তেড়ে এলো ইশারার দিকে আর এসে বলতে লাগলো, কিরে মুখ পুরি, কোথা থেকে মুখ কালো করে এলি? হ্যাঁ, কই ছিলি সারা রাত? নিজের মুখ কালো তো করলি, তার সাথে আমাদের মুখে চুনকালি মাখালি। ইশারা ইশারায় বলল, আমার ভাইয়ের অপারেশন কি হবে না মামি? ইস, শখ তো। তুই কি মনে করেছিস তুই আমাদের মুখে চুনকালি দিবি আর আমরা তোর ভাইয়ের চিকিৎসা করাবো? মরুক তোর ভাই। ওরে বাহ বাহ, ভুল কাজ করে আবার চুপা করা হচ্ছে। এই বলে মামি ইশারাকে চর মারতেই নিল, কিন্তু মারতে পারল না, কারণ ইশারার মামির হাত তারিকুল মজুমদার ধরে ফেলেছে। মামি তারিকুল মজুমদারের দিকে তাকাতেই এক প্রকার ভয় পেয়ে গেল, কারণ তারিকুল মজুমদারের চোখ লাল হয়ে রয়েছে। আর মামির হাতটা তারিকুল মজুমদার এত শক্ত করে ধরেছে যে ইশারার মামির হাতটা ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছে না। তারিকুল মজুমদারের চোখ মুখ গরম করে মামির হাতটা ঝাড়া মেরে ছেড়ে দিল আর বলল, ইশারার গায়ে হাত তোলার কোনো অধিকার আপনাদের নেই। মানে কি বলতে চাইছো তুমি? এটাই যে ইশারার উপর শুধু আমার অধিকার। ইশারা আমার সম্পত্তি। শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। তার মানে তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমরা বিয়ে করেছি। দরকার পড়লে রেজিস্ট্রি পেপার আপনাদের দেখিয়ে দিব। আর এবার থেকে ইশারার গায়ে হাত তোলার কথা স্বপ্নেও ভাববেন না। আপনাদের জন্য সেটা ভালো হবে না। তারিকুল মজুমদারের শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল কথাগুলো। ইশারার মামা মামি এবার একটু ভয় পেয়ে গেল। ওদের ধারণা আছে তারিকুল মজুমদারের ক্ষমতা আর রাগ সম্পর্কে। তারিকুল মজুমদার কোনো ভুল কাজকে কোনোদিনই প্রশ্রয় দেয় না, তাই ইশারার মামা মামি আর কিছু বলল না। এদিকে ইশারা এতক্ষণ অবাক হয়ে তারিকুল মজুমদারের কথাগুলো শুনছিল। এবার বলুন, ইশার কোথায়? ওই তো ওটির পাশের কেবিনে আছে। ইশারা কথাটা শুনে দৌড়ে ওই কেবিনে চলে গেল আর পেছন পেছন তারিকুল মজুমদারও গেল। ইশারা কেবিনে ঢুকতেই দেখলো ঈশান শুয়ে রয়েছে আর ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ইশারা গিয়ে ঈশানের মাথায় হাত রাখতেই ঈশান চোখ খুলে ইশারার দিকে তাকিয়েই উঠে বসলো মাস্ক খুলে। আরে আরে, কি করছো? মাস্ক খুলছো কেন? মাস্ক কেন খুলছিস ভাই? ইশারা বলল কথাগুলো ইশারায়। ওহো, আমি ঠিক আছি এখন। আমি তোমাদের সাথে কথা বলবো এখন, সেই কখন থেকে ওয়েট করছি তোমাদের জন্য। আর তোমরা কি না কত দেরি করলে আরে তোমাদের সাথে। মুখ ফিরিয়ে নিল ঈশান কথাগুলো বলে। আরে তো আমি করবো তোমার সাথে। কেন কেন ভাইয়া? কেন নয়, তোমার বনুর বিয়ের খবরটা জানাতে পারলে আর তোমার অপারেশনের কথাটা জানাতে পারলে না। সরি ভাইয়া। মানে কি বলতেছো তোমরা? আরে মামা মামি যখন তোর বিয়ে বুড়ো দাদুটার সাথে ঠিক করলো দুপুরবেলায়, তখনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আর তারিকুল ভাইয়াকে খুঁজতে থাকি, কিন্তু পাই না। তাই বিকালবেলায় আবার বেরিয়েছিলাম, তখন তারিকুল ভাইয়াকে চায়ের দোকানে পাই আর সব বলি। তখন ভাইয়া আমায় বাড়ি ফিরতে বলে আর আমি বাড়ি ফিরে আসি আর তোর ঘরে যাই। তারপরে তো তারিকুল ভাইয়া একটা হিরোর মতো এন্ট্রি হয়। ঈশানের হাসি দেখে তারিকুল মজুমদারও ফিক করে হেসে দিল আর ইশারাও। কিন্তু তোমাদেরকে কে খবর দিল যে আমি এখানে? তোমার বনু আমাকে কাগজে লিখে জানায় যে আগামীকাল তোমার অপারেশন, আর এই অপারেশনের সব টাকা ওই লোকটা দিবে যাতে তোমার বনু বিয়ে করছিল। বিয়ের শর্তই এমন ছিল যে ইশারা বিয়ে করলে তোমার অপারেশন হবে, কিন্তু ও বিয়েটা যখন হয়নি তাহলে অপারেশনের কি হবে? তোমার মামা মামি তো আর অপারেশন করাবে না। এটা পরেই আমি তোমার বনুকে নিয়ে আগে তোমাদের বাড়িতে যাই। সেখানে দারোয়ান জানালো যে তুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেছো। বাড়িতে লোকজন থাকায় তারা তোমাকে এই নার্সিং হোমে ভর্তি করে, আর সেই ঠিকানা নিয়ে আমরাও চলে আসি। দারোয়ান কাকা বলছিল
তোমার অপারেশন নাকি আজকেও হতে পারে, তাই তো সামনে এসেছিলাম আমরা। ও, কিন্তু আমার তো আর অপারেশন হবে না, বনু তো বিয়ে করেনি। বিয়ে করেনি তো কি হয়েছে, আমি তো আছি, আমি করাবো তোমার অপারেশন, বুঝলে? তাই জানো ভাইয়া, মামি বনুকে ভীষণ কষ্ট দেয়, আর বনুকে পড়াশোনা করতে দেয় না বলে কলেজের সময় বাড়ির কাজ করায়, আর বিকেলে পড়তে বসলে এটা ওটা কাজ দেয়, রান্না করায়, ভুল করলে গরম খুঁটনি দিয়ে ছ্যাঁকা দিয়ে দেয়। আর এই যে গয়নাগুলো পরে আছে, এগুলো সব নকল গয়না। আমার মায়ের সোনার গয়নাগুলো কেড়ে নিয়েছে বনুর থেকে। তুমি বনুকে কোনো কষ্ট দিও না প্লিজ। তারিকুল মজুমদার ঈশানকে বুকে জড়িয়ে নিল আর ছলছল চোখে ইশারার দিকে তাকালো। দেখলো ইশারা ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। তারিকুল মজুমদার বাম হাত দিয়ে হ্যাচকা টান মেরে ইশারাকেও বুকে টেনে নিল আর জড়িয়ে ধরে মাথায় চুমুক দিয়ে বলল, আজ থেকে তোমার বনুর কোনো কষ্ট হবে না, আর না তোমার হবে। তারিকুল মজুমদার বাইরে বেরিয়ে এসে ডক্টরের সাথে কথা বলে নিল অপারেশনের ব্যাপারে, আর ইশারা গিয়ে বসার জায়গায় বসে পড়ল। আর ইশারার পাশে গিয়ে ইশারার মামি বসলো আর ইশারাকে কিছু কথা বলল। এটা তারিকুল মজুমদারের চোখে পড়তেই তারিকুল মজুমদার ইশারার কাছে এগিয়ে গেল। ইশারার মামি তারিকুল মজুমদারকে এগিয়ে আসতে দেখে উঠে গেল। তারিকুল মজুমদার কিছু বলতে যাবে তার আগে ইশারার মামি হনহন করে হেঁটে বেরিয়ে গেল। আর তারিকুল মজুমদার ইশারার পাশে বসে পড়ল। ইশারার তাতে কোনো হেলদোল নেই, ও এক মনে নিচের দিকে তাকিয়ে আছে। তারিকুল মজুমদার ইশারাকে ওভাবে দেখে ওর হাতের ওপর হাত রেখে বলল, গত রাত থেকে তুমি না চেঞ্জ করেছো আর না কিছু খেয়েছো, চলো কিছু খেয়ে নিবে। না, আমি খাবো না। কেন খাবে না তুমি? ইশারা ওর ভাইয়ের কেবিনের দিকে তাকাতেই তারিকুল মজুমদার বুঝতে পারল। আগামীকাল অপারেশন হবে, আর আজকে ওকে অ্যাডমিট থাকতে হবে। আমি কথা বলে নিয়েছি ডক্টরের সাথে। এখন চলো, ঈশান ঘুমোচ্ছে। ইশারাকে নিয়ে উঠে গেল তারিকুল মজুমদার, আর ইশারাও চলে গেল তারিকুল মজুমদারের সাথে। তারিকুল মজুমদার বাড়িতে এসে ইশারাকে রুমে পাঠিয়ে দিল আর নিজে গার্ডসদের সাথে কিছু কথা বলতে লাগলো। এদিকে ইশারা তো রুমে গিয়ে ঠায় বসে আছে আর ভাবছে, আমি কি করে ড্রেস চেঞ্জ করব? আমার তো এখানে কোনো জামা কাপড় নাই। ওনাকে কি একবার বলবো নাকি? না থাক। তারিকুল মজুমদার ঘরে এসে দেখলো ইশারা ড্রেস চেঞ্জ করেনি, বসে বসে কিছু একটা ভাবছে। তারিকুল মজুমদার ইশারার সামনে দাঁড়িয়ে ইশারার ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। ড্রেস চেঞ্জ করতে বলেছিলাম। ইশারা কাচুমাচু করছে। ইশারা, আমি তোমাকে কিছু বলছি। ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। তাহলে করনি কেন? ইশারা আবারও চুপ করে রয়েছে। তারিকুল মজুমদার কিছু একটা ভেবে আলমারির কাছে গেল আর আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে এসে ইশারার হাতে দিল আর বলল, ওখানে তোমার যা যা জিনিস লাগবে সব আছে। আমি আমার মেডকে দিয়ে অনেক আগেই আনিয়ে রেখেছি। আর যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে আমাদের মেড সীমাকে ডেকে নিও। ইশারা তারিকুল মজুমদারের হাত থেকে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চুপচাপ। তারিকুল মজুমদারের কিছু একটা খটকা লাগলেও কিছু বলল না, চলে গেল ফ্রেশ হতে। ইশারা প্রায় 1 ঘন্টা যাবৎ শাওয়ার নিচ্ছে আর এদিকে তারিকুল মজুমদার ইশারার জন্য অপেক্ষা করছে। যেই না তারিকুল মজুমদার ডাকতে যাবে ইশারাকে, তখনই ইশারা বেরিয়ে এলো হাতে একটা টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে। তারিকুল মজুমদার ইশারাকে দেখে পুরোই হা হয়ে রয়েছে। এখন ইশারার মুখে সামান্য মেকআপটাও নেই। ইশারাকে দেখে তারিকুল মজুমদারের সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেদিন প্রথম ইশারাকে দেখেছিল তারিকুল মজুমদার। এখন আরও বেশি স্নিগ্ধ লাগছে ইশারাকে। এইদিকে ইশারা বেরিয়ে তারিকুল মজুমদারকে দেখতে পায়। তারিকুল মজুমদার সোফায় বসে রয়েছে, সামনে টেবিলে খাবার সাজিয়ে। তারিকুল মজুমদারের এমন চাহনি দেখে ইশারা কিছুটা লজ্জা পায়, আর তারিকুল মজুমদার একভাবেই চেয়ে রয়েছে। তারিকুল মজুমদার উঠে গিয়ে ইশারার হাত ধরে সোফায় বসালো আর প্লেটে রাখা খাবার হাতে নিয়ে ইশারার মুখের সামনে ধরলো। ইশারা তারিকুল মজুমদারের মুখের দিকে তাকাতেই তারিকুল মজুমদার চোখ দিয়ে ইশারা করলো যেন হাতের থেকে খাবারটা মুখে নেয়। ইশারাও চুপচাপ বাধ্য মেয়ের মতো খাবারটা খেয়ে নেয়।
তারিকুল মজুমদার যখন আবারও ইশারাকে খাওয়াতে যায় তখন দেখে ইশারা আবারও আগের মতো মাথা নিচু করে চোখের জল ফেলছে। তারিকুল মজুমদার সঙ্গে সঙ্গে ইশারাকে জিজ্ঞাসা করে হাতের প্লেটটা রেখে। কি হয়েছে ইশারা? খাবারটা ভালো লাগেনি? ঝাল লাগছে তোমার? কাঁদছো কেন তুমি? ইশারা নিশ্চুপ রইল, কিচ্ছু বলল না। আচ্ছা, ও আমি খাইয়ে দিচ্ছি বলে ভালো লাগছে না? আচ্ছা, আমি তোমাকে জোর করে খাওয়াবো না, তুমি খেয়ে নাও তাহলে। আমি তোমাকে জোর করতে চাই না। বিয়েটা হয়তো জোর করেই করেছি, কিন্তু ভালোবাসার জন্য কখনো জোর করব না। এই বলে তারিকুল মজুমদার উঠে যেতে নিলেই ইশারা তারিকুল মজুমদারের হাত টেনে ধরে। তারিকুল মজুমদার ইশারার দিকে তাকাতেই ইশারা বিছানায় থাকা খাতা পেনের দিকে ইশারা করে। তারিকুল মজুমদার সেটা এনে দিয়ে ইশারার সামনে বসে আর ইশারা তারিকুল মজুমদারকে কাগজে লিখে দেয়। আমি কখনো এত ভালো খাবার খাইনি, আর না কেউ আমায় কোনো দিন খাইয়ে দিয়েছে। মামি শুক্রবার বাদে রোজ সকালে আর রাতে দুটো রুটি দিত, আর বাসি তরকারি দিত। দুপুরের ডাল ভাত ছাড়া কিছুই দিত না, শুধু শুক্রবার মাছ দিত। আবার অনেক সময় কলেজে গেলে ঘরের কাজ বাকি থাকলে খেতে দিত না। প্রথমবার এত ভালো খাবার খেলাম হয়তো, তার জন্য ধন্যবাদ। আপনি আমায় খাইয়ে দিলে আমি কিছু মনে করব না। দেবেন আমাকে খাইয়ে? তারিকুল মজুমদারের চোখে জল টলমল করছে ইশারার কথা শুনে। তারিকুল মজুমদার ভাবছে, মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? তারিকুল মজুমদার সঙ্গে সঙ্গে ইশারাকে আবারও খাইয়ে দিতে লাগলো। এরই মাঝে ইশারা আবারও কিছু একটা লিখে তারিকুল মজুমদারের সামনে ধরলো। আচ্ছা, আপনি আমার আর আমার ভাইকে এত সাহায্য কেন করছেন? আমি তো আপনার কেউ হই না, তাই না? তুমি কবে বুঝবে বলো তো আমি তোমাকে ভালোবাসি? এখনো তোমার বিশ্বাস হয় না আমায়? আমি কথা বলতে পারি না। অতি সামান্য একটা মেয়ে নিজের বাড়িতেই কাজ করে খায়, আর কাজ না করলে খায় না। দেখতেও তো আহামরি সুন্দর নই, সেই তুলনায় আপনি কত সুন্দর, কত বড় লোক। আপনি আমায় কেন ভালোবাসতে যাবেন বলুন তো? শুধু শুধু আপনি যেটা ভালোবাসা ভাবছেন সেটা হয়তো কিছুদিনের মোহ মাত্র। কয়েকদিন যেতে না যেতেই আমি আপনার বিরক্তির কারণ হয়ে উঠব। আমার এই অক্ষমতা আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে, যেটা স্বাভাবিক। তারিকুল মজুমদার ইশারার এই লেখাটা দেখে মারাত্মক রেগে গেল। খাতাটা পাশে রেখে ইশারাকে বাম হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে এলো আর ইশারা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আকস্মিকতায় এমন ঘটনায় ইশারা পুরো জমে গেছে। আজ পর্যন্ত ইশারা কোনো ছেলের ধারে কাছেও ঘেঁষেনি, বরাবরই একটু লাজুক ইশারা। আর আজ তারিকুল মজুমদার ইশারাকে এমনভাবে কাছে টেনে কিস করেছে। ইশারা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তারিকুল মজুমদার ইশারার ঘাড় পেছন দিকে দিয়ে আরও শক্ত করে ধরে। ইশারা পেরে ওঠে না তারিকুল মজুমদারের সাথে। এদিকে তারিকুল মজুমদার রাগের কারণে এমনটা করে ফেললো, কিন্তু কিছুতেই তারিকুল মজুমদারের রাগ যাচ্ছে না। কি করে পারল ইশারা এইভাবে ওর ভালোবাসাকে অপমান করতে? কিছুক্ষণ পর তারিকুল মজুমদার ইশারাকে ছাড়তেই দেখতে পেল ইশারার চোখে জল। তারিকুল মজুমদার ইশারাকে নিজের কাছে রেখেই বলল, তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। না জেনে তুমি কিভাবে আমার ভালোবাসাকে এতটা অপমান করলে। ভালো না বাসো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করো না। আর কোনো দিন যদি নিজেকে অক্ষম বলেছ তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি যেমন আমি তোমাকে সেইভাবেই ভালোবেসেছি, ভালোবাসি আর আজীবন ভালোবাসবো। তুমি আমার জীবনে থাকলেই আমি বড়লোক হতে পারবো। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। বলে ইশারাকে ছেড়ে উঠে গেল তারিকুল মজুমদার আর হাত ধুয়ে ব্যালকনিতে চলে গেল। এদিকে ইশারা বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু অদ্ভুতভাবে ইশারার কাছে তারিকুল মজুমদারের এই ছোঁয়ার কোনো মোহ মনে হচ্ছে না, খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। ইশারা মনে মনে ভাবছে, তাহলে কি সত্যি তারিকুল মজুমদার আমাকে ভালোবাসে? এই সব ভাবতে ভাবতে ইশারা কাঁদতে লাগলো। ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো ধোঁয়া দেখা যাচ্ছে। ইশারা সেই দিকে এগিয়ে গেল আর দেখলো ইতিমধ্যে তারিকুল মজুমদার 2-3টে সিগারেট শেষ করে ফেলেছে আর হাতে একটা রয়েছে, সেটাও শেষের পথে। ইশারা বুঝতে পারলো তারিকুল মজুমদার রেগে রয়েছে আর ইশারার কথায় হয়তো কষ্টও পেয়েছে, তাই এমন করছে। ইশারা গিয়ে তারিকুল মজুমদারের হাত
থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দিল। আর তারিকুল মজুমদার ইশারার দিকে তাকাতে ইশারা কিছুটা ভয় পেয়ে গেল, কারণ তারিকুল মজুমদারের চোখটা ভয়ঙ্কর লাল হয়ে গেছে। তারিকুল মজুমদার নিজের রাগ কন্ট্রোল করে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ইশারাকে বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমাকে একা থাকতে দাও। আপনি খাবেন না? না, খিদে মিটে গেছে আমার, তুমি যাও, আমার চিন্তা তোমায় করতে হবে না। ইশারা তারিকুল মজুমদারের কাঁধে হাত রাখতেই তারিকুল মজুমদার ইশারার দিকে তাকালো, আর ইশারা আবারও ইশারা করে বলল, খেয়ে নিন না প্লিজ। বললাম তো খাবো না আমি, যাও তুমি। তারিকুল মজুমদার কিছুটা ধমক দিয়ে বলে। ইশারা কিছুটা কেঁপে উঠল আর ওখানে দাঁড়িয়েই রইল। তারিকুল মজুমদার আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। ইশারা চোখ মুছে চলে যেতে নিলেই হুট করে ইশারার হাত তারিকুল মজুমদার পেছন থেকে হ্যাচকা টান মেরে নিজের কাছে ফিরিয়ে ইশারাকে জড়িয়ে ধরল, আর ইশারার কাঁধে মুখ গুজে রইল। ইশারা নিজের কাঁধটা ভেজা অনুভব করলো, তাই আলতো করে তারিকুল মজুমদারের পিঠে হাত দিতেই তারিকুল মজুমদার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি ইশারা, ভীষণ ভালোবাসি। আমাকে ভালোবাসার কেউ নেই জানো, আমার সব থেকেও আমি নিঃস্ব, কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার, কেউ নেই আমার, কেউ ভালোবাসে না আমায়। ইশারা শুধু শুনছে তারিকুল মজুমদারের কথা। তারিকুল মজুমদার এই কথা শুনে বোঝা যাচ্ছে তারিকুল মজুমদার ভেতরে একটা চাপা কষ্ট আছে, সেটা কোনো সময় কারো চোখে পড়ে না। ইশারা আস্তে করে তারিকুল মজুমদারকে সোজা করে দাঁড় করিয়ে তারিকুল মজুমদারের চোখের জল মুছিয়ে তারিকুল মজুমদারের হাত ধরে ঘরে নিয়ে গেল, আর সোফায় বসিয়ে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। তারিকুল মজুমদারও বাধা দেয়নি, কারণ আজ তারিকুল মজুমদারও অনেক দিন পর কারো হাতে খাচ্ছে, নিজের ভালোবাসার হাতে খাচ্ছে। খাওয়ার পর ইশারা বিছানায় বসতেই তারিকুল মজুমদার গিয়ে ইশারার কোলে শুয়ে পড়ল আর বলল, আমার আজ তোমাকে অনেক কিছু বলার আছে ইশারা, আজকে আমার মাথায় হাত বুলিয়ে দিবে একটু, আমি একটু শান্তি চাই। ইশারা তারিকুল মজুমদারের চুলে বিলি কাটতে শুরু করলো, আর তারিকুল মজুমদার মুচকি হাসলো আর বলতে শুরু করলো, জানো, আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। ছোটবেলায় আমি সবসময় মায়ের আগে পিছিয়ে ঘুরঘুর করতাম, মাকে ঠিক করে কাজও করতে দিতাম না, সব সময় মাকে বিরক্ত করা ছিল আমার কাজ। কিন্তু হঠাৎ সব পাল্টে গেল, আমার মা আমায় ছেড়ে চলে গেল, তাও সারা জীবনের মতো না ফেরার দেশে। খুব রাগ হয়েছিল বাবার উপর, সেদিন কেন আমার মাকে ফিরিয়ে দিল না আমায়, কি দোষ ছিল আমার মায়ের। কথা বলতাম না বাবার সাথে, ভাবতাম বাবা ইচ্ছে করেই মাকে দূরে সরিয়ে দিয়েছে আমার থেকে, কারণ আমি বাবাকে আদর করতাম না, কাছে যেতাম না। তাই পরে যখন বড় হলাম তখন বুঝলাম যে আমার মায়ের ক্যান্সার ছিল, লাস্ট স্টেজ, বাঁচানো সম্ভব ছিল না। তখন আর কিছু বলতাম না বাবাকে। আমার বয়স যখন 6 তখন মা চলে যায়, আর যখন জানতে পারলাম মা কেন চলে গেছে তখন আমার বয়স 12। মাকে হারিয়েছিলাম, তাই বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতাম, কিন্তু সেটাও আমার ভাগ্যে ছিল না। বাবার কোনো সময় ছিল না আমার জন্য, আমি যে তার ছেলে তা হয়তো উনি ভুলেই গেছিলেন। সেই নিয়ে কোনোদিন অভিযোগও করিনি। বাবা বাবার মতো থাকতেন ব্যবসা নিয়ে, আর আমি থাকতাম আমার মতো পড়াশোনা নিয়ে। বাড়ির কাজের লোকরাই আমায় মানুষ করেছে ধরতে গেলে, কারণ আমার যে কেউ নিজের ছিলই না। ফুপুর বিয়ে হয়ে গেছিল, আর কাকা আলাদা হয়ে গেছিল বাবার সাথে ঝগড়া করে, তাই আরো একা হয়েছে আমি। জানো, তোমার মতো আমাকেও আমার বাড়িতে অবহেলা করা হতো। এইভাবেই অবহেলা পেয়ে বড় হতে থাকে। যখন কলেজে উঠলাম তখন জানো, মাথায় সবসময় রাগ চড়ে থাকতো। অ্যারোগ্যান্ট ছিলাম, বুঝলাম অনেক গরিব মানুষ বড় লোকদের হাতে নিপীড়িত হচ্ছে, তাই হয়ে গেলাম মাফিয়া। এটা করে অন্তত একটু ভালোবাসা পেয়েছিলাম। সব বয়স্ক মানুষেরা যখন আমাকে নিজের ছেলে বলতো তখন আর নিজেকে একা মনে হতো না। এভাবেই দিনটা কাটতো। কিন্তু রাতে জানো, সব কষ্ট আমার মনে আবারও উকি দিত, মনে করিয়ে দিত আমার কেউ নেই। তাই আলাদা হয়ে গেলাম আমি, নিজের বাড়ি কিনে নিলাম। এটা আমার 2 নম্বর বাড়ি, আরেকটা ফ্ল্যাট আছে যেটা আমি প্রথম কিনেছিলাম। এরপর আমার বাবার আমাকে দরকার পড়ে তার বিজনেসের জন্য। আমি না করলে আমার সাথে আবার বিরোধিতা শুরু হয়, আর আমি তো আমি, তাই সেদিনের পর থেকে বাবার সাথে কোনো কথা নেই আমার। তারিকুল মজুমদার থেমে গেল এতটুকুই বলে। ইশারা তারিকুল মজুমদারের চুলে বিলি কাটতে কাটতে মন দিয়ে কথাগুলো শুনছিল। বিছানায় হেলান দিয়ে হঠাৎ করে থেমে যাওয়ায় উঠে বসলো। দেখলো তারিকুল মজুমদার নিজের চোখের জলটা মুছে নিল আর আবারও বলতে শুরু করলো, আমার জীবন তো এইভাবেই চলছিল,
তারপর তুমি এলে আমার জীবনে। যেদিন তোমায় বাজে কথা বলেছিলাম রাস্তায়, সেই দিন তোমায় প্রথম দেখেছিলাম আমি। কিন্তু তোমার দিকে কিছু বখাটে ছেলে বাজে নজরে তাকিয়েছিল, তাই আমার সহ্য হয়নি আর এতটা রিয়েক্ট করেছিলাম। আর তারপরে তৃতীয়বার দেখেছিলাম মেইন রোডে। আমি না দেখলে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোমার। সেদিনও তোমায় অনেক বকেছিলাম। আর তারপরেই চায়ের দোকানের কাকা আমাকে তোমার কথা বলে। ব্যাস, তারপর আর কি, আমি বাড়ি ফিরে যাই, কিন্তু আমার রাতের ঘুম উড়ে যায়। চোখ বুঝলেই শুধু তোমার মুখটা চোখে ভাসছিল। ইন ফার্স্ট। ইশারা বোবা। কথাটা শোনার পর তারিকুল মজুমদার ইশারা যাওয়ার পথ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর চলে যায় কোনো কথা না বলে। বাড়ি ফিরে শাওয়ার নিয়ে নেয় আর চুপ করে শুয়ে পড়ে। সময়টা ছিল বিকেল 4টে আর তারিকুল মজুমদার খালি এপাশ ওপাশ করছে। শুয়ে শুয়ে শেষমেশ উঠে বসলো আর বিরক্তির স্বরে বলে উঠল, উফ, কেন বারবার ওই মেয়েটা চোখের সামনে ভাসছে? কেন? কি আছে ওই মেয়েটার মধ্যে যা নিমিষেই আমার শান্তি কেড়ে নিল? ধ্যাত, চোখ বন্ধ করলেই শুধু ওর ওই কান্না ভরা মুখটা ভেসে উঠছে। আই থিঙ্ক না জেনে ওর সাথে মিসবিহেভ করেছি বলে এমন হচ্ছে। এই বলে তারিকুল মজুমদার গ্লাসে রাখা জল খেয়ে নিল ঢক ঢক করে আর একটা লম্বা শ্বাস নিল আর সিগারেট হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। পরের দিন তারিকুল মজুমদার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। ইশারার কলেজের সামনে সব মেয়েরা হাঁ করে তারিকুল মজুমদারকে দেখছে। সেদিকে তারিকুল মজুমদারের কোনো খেয়াল নেই। তারিকুল মজুমদার নিজের মনেই ফোন ঘাঁটছে আর মাঝে মাঝে মাথা তুলে কলেজের গেটের সামনে তাকাচ্ছে। তারিকুল মজুমদার আজকে একটা টাইট ফিটস কালো জিন্স তার সাথে ধূসর রঙের শার্ট পরেছে। শার্টের একটা প্রান্ত গুজে রেখেছে আর একটা প্রান্ত ছাড়া, আর হাতগুলো কুড়ুই অবধি গোটানো। চোখে অ্যাফিলেন্স সানগ্লাস, চুলগুলো ব্রাশ করে রেখেছে। চুলগুলো লম্বা আর সিল্কি হওয়ায় কয়েকটা চুল কপালে পড়ে রয়েছে। ডান হাতে ব্ল্যাক বেল্টের ওয়াচ আর বাম হাতে কালো মোটা ব্যান্ড আর পায়ে হোয়াইট লোভার। এটাই তারিকুল মজুমদারের স্টাইল। ও সবসময় এভাবেই ড্রেস আপ করে। তারিকুল মজুমদার প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করছে ইশারার জন্য, বাট ইশারার কোনো দেখা নেই। বাধ্য হয়ে তারিকুল মজুমদার একটা মেয়েকে ডাকলো আর জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, একটু এদিকে আসুন। ইয়েস বলুন। আমি তারিকুল। ইয়া, আপনাকে কে না চেনে? আমি রূপা। অ্যাকচুয়ালি আই নিড এ ফেভার। তুমি কি বলতে পারবে ইশারা আজ কলেজে এসেছে কিনা? ইশারা কেন? ইয়া, ইউ নো হার? আমার খুব ভালো ফ্রেন্ড হয় ইশারা। দ্যাটস গ্রেট। ও কি আজ কলেজে আসেনি? ইশারা তো মাসে 5-6 দিন কলেজে আসে। আজ আসেনি, আগের দিন এসেছিল। কেন আসেনি আজ? ওর মামি ওকে কলেজে আসতে দেয় না, আমার থেকেই সব নোটস নেয়। আপনি কি জানেন ও কথা বলতে পারে না? হ্যাঁ, আসলে আমি আগে জানতাম না। আগের দিন ইশারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর একটা গাড়ি ওর দিকে এগিয়ে আসছিল। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারত, বাট আমি বাঁচিয়েছি ওকে। তারপর একটু মিসবিহেভ করে ফেলি, তাই চায়ের দোকানের কাকা আমায় বলে ইশারা কথা বলতে পারে না। বাট ও তো কানে শুনতে পায়, তাহলে কেন ওভাবে হেঁটে যাচ্ছিল? ইশারা সবসময় অন্য মানুষকে হয়ে থাকে, তাই হয়তো বুঝতে পারেনি। ইশারার মামি ওকে কাজ করার জন্য চাপ দিচ্ছে, তাই কাজ খোঁজার বাহানায় কলেজে আসে আর মেন ক্লাসগুলো করেই কাজ খুঁজতে বেরিয়ে যায়। কথা বলতে পারে না দেখে বেচারি কোনো কাজও পাচ্ছে না। ওর একটা ভাই আছে, খুব মিশুকে, কিন্তু বেচারার হাটে ফুটো ধরা পড়েছে। তাই ইশারাকে ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে, যার জন্য টাকার প্রয়োজন। এজন্যই ওর মামি ওকে কাজ খুঁজতে বলেছে। ওরা নাকি 1 পয়সাও দিবে না। ইশারার কোনো কাজ পাচ্ছে না দেখে বাধ্য হয়ে বলেছে লোকের বাড়ি কাজ করবে। এখন হয়তো সেটাই করছে। ওর মামি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। একদিন তো মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল শীতের মধ্যে। ওভাবেই বসেছিল দরজার সামনে। পরের দিন জ্বর আসলেও ওর মামি সারা ঘরের কাজ করিয়েছিল। ওই শরীর খারাপ নিয়ে রান্না করেছে। রান্না ভুল হয়, গরম জলে হাত পুড়িয়ে দিয়েছে। খেতে পর্যন্ত দেয়নি মেয়েটাকে। এসব খবর আমি ওর ভাইয়ের কাছ থেকেই পাই। অনেকবার বলেছি ইশারা তুই চলে আয় আমার বাড়ি, আমি আর তুই একসাথে থাকবো। এভাবে আর কতদিন? কোনোদিন না তোর মামি তোকে মেরে। না, ইশারার কিচ্ছু হবে না।
তুমি আমাকে ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবে? কিন্তু প্লিজ অ্যাড্রেসটা দাও। রূপার থেকে অ্যাড্রেস নিয়ে তারিকুল মজুমদার ওখানে থেকে বেরিয়ে সিধে ইশারার বাড়ি চলে যায়। আর বাড়ির দরজার সামনে যেতেই চিল্লামিল্লির আওয়াজ শোনে। আর ভেতরে যেতেই তারিকুল মজুমদারের পায়ের সামনে ইশারা হুমড়ি খেয়ে পড়ে। তারিকুল মজুমদার একবার ইশারার দিকে তাকায় আর একবার পেছনে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে, যার হাতে খুন্তি। তারিকুল মজুমদার বুঝতে পারছে এটা ইশারার মামি, আর মামির পেছনে দাঁড়িয়ে কাঁদছে একটা বাচ্চা ছেলে। এটা যে ইশারার ভাই তা রূপার কথায় মনে করতেই তারিকুল মজুমদার বুঝতে পারল। তারিকুল মজুমদার ইশারাকে মেঝে থেকে তুলে দাঁড় করাতেই ইশারা তারিকুল মজুমদারের দিকে তাকালো। ইশারা একটু ভয় পেয়ে গেল তারিকুল মজুমদারকে দেখে। আর তারিকুল মজুমদার আবারও ইশারার সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। এর মাঝেই পেছন থেকে ইশারার মামি বলে উঠল, আরে বাবা তারিকুল, তুমি এখানে? তারিকুল মজুমদার ইশারাকে ভিতরে নিয়ে এনে সাইডে দাঁড় করাতেই ইশারার ভাই ঈশান ছুটে এলো ইশারার কাছে। আর তারিকুল মজুমদার ঈশানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনি আমায় চেনেন? তোমাকে না চিনলে চলে? এই এলাকার কত গরিব মানুষের হয়ে লড়েছ তুমি, কত গুন্ডা বদমাশদের শাস্তি দিয়েছ, মেয়েদেরকে সেভ করেছো। বসো বসো। তা আপনার হাতে খুন্তি কেন? এটা রান্নাঘর বলে তো মনে হচ্ছে না আমার। তারিকুল মজুমদার সোফায় বসতে বসতে বলল, না না, এটা কেন রান্নাঘর হতে যাবে? এই মেয়েটাকে শিক্ষা দিতে এসেছি। খুন্তি দিয়েও শিক্ষা দেওয়া যায়? ওয়াও! আর বলো না বাবা, এই যে এই মেয়েটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেই খায়, আবার আমাদের নামেই নিন্দা করে। এমন বেঈমান। আমার মেয়েটা ওকে কত ভালোবাসে, কত কথা শুনে ওর, আর ও আমার মেয়েটাকে সব সময় অপমান করে। কাজের লোক হিসাবে নয়, নিজের মেয়ের মতো মনে করি, আর এই ব্যবহার করে, তাই আজকে আর রাগটাকে ধরে রাখতে পারিনি। শাড়ির আঁচলে মুখ গুজে ন্যাকা কান্না করে বলল কথাগুলো। ও কাজের লোকের মেয়ে? মিথ্যা কথা, মিথ্যা কথা বলছেন আপনি। এটা আমাদের বাড়ি, আর ওরা আমার বনুকে। চুপ, বড্ড বড় বড় কথা হয়েছে। আদর দিয়ে পাদর তৈরি করেছি, ওর কথা কিছু মনে করো না বাবা। সবই বুঝলাম, কিন্তু এই যে কথা বলতে পারে না, সে নিন্দে কি করে করবে? ইশারা অবাক হয়ে তাকালো তারিকুল মজুমদারের দিকে। ইশারা ভাবছে আর মনে মনে বলছে, উনি জানেন আমি কথা বলতে পারি না, তারপরও এমন ব্যবহার করছেন আমার সাথে কিছুদিন আগে। করবেন নাই বা কেন? ওনার মতো বড়লোক মানুষ আমার মতো মেয়ের সাথে কী বা ভালো ব্যবহার করবে? হ্যাঁ মানে না। মা, আমি একটু বের হচ্ছি, বুঝছো? নেহা আরও কিছু বলার পূর্বেই তারিকুল মজুমদারকে দেখে পুরোই শক খেয়ে গেল। আরে ওই তো নেহা, আমার মেয়ে। ভালোই হলো দেখা হয়ে গেল। হেই তারিকুল। নেহা, তুই এখানে? আরে আমার বাড়িতে আমি থাকবো না? ও, এটা তোর বাড়ি? বাট আমি তো জানি এটা ওই মেয়েটার বাড়ি, আই মিন ইশারার বাড়ি। আই এম রং। ইশারার দিকে উদ্দেশ্য করে বলল তারিকুল মজুমদার। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওর বাবার বাড়ি, কিন্তু ওর বাবা মা মরে যাওয়ার পর আমরাই থাকি। কিছুক্ষণ আগেই তো বললেন এটা আপনাদের বাড়ি। কথাটা কেমন দুরকম হয়ে গেল। আসলে মানে হয়েছে কি? আরে তুই বাদ দে তো এসব, এতদিন পর দেখা হলো আমাদের, চল একটু আড্ডা দিই। তুই তো জানিস আমি ছিলাম না এখানে, আমেরিকা ছিলাম। হ্যাঁ, সেটাও আমাদের টাকায়। ঈশান, চুপ কর তুই। হ্যাঁ, সত্যি কখনো চেপে থাকে না। বাই, তাহলে অন্যদিন কথা হবে। এই আড্ডাটা আমি এত পছন্দ করি না, সেটা তো তুই জানিসই। সো আজ একটু কাজ আছে আমার। বাই। তারিকুল মজুমদার সানগ্লাসটা পরে নিল আর বাঁকা হেসে ইশারার দিকে এগিয়ে গেল। তারিকুল মজুমদারকে এগোতে দেখে ইশারা চোখ নামিয়ে নিল। আর তারিকুল মজুমদার ইশারার সামনে দাঁড়িয়ে সবাইকে অবাক করে দিয়ে বলল, চলো আমার সাথে। আর বনুকে কোথায় নিয়ে যাবে তুমি? তারিকুল মজুমদার হাঁটু গেড়ে বসলো ঈশানের সামনে আর ঈশানের হাত দুটো ধরে বলল, কলেজে? তুমি তো কলেজে পড়ো না, না হলে তোমায় নিয়ে যেতাম। কলেজে পড়ি না তো কি হয়েছে, স্কুলে তো পড়ি। আরে তাই তো, তাহলে স্কুলে যাওনি কেন? মামি খেতে দেয়নি, স্কুলে গেলে টিফিন দিতে হয় বলে যেতে দেয় না, বইও কিনে দেয় না ঠিক করে। আমার খুব খিদে পেয়েছে, তাই খাবার চাইছিলাম।
ঈশানের কথার মাঝে ইশারা কিছু বলতে গেলে তারিকুল মজুমদার রেগে তাকায় আর ইশারা চুপ করে যায়। এদিকে নেহা আর মামিও কিছু বলার সাহস পায় না। ঈশান আবারও বলতে লাগলো, বনু আমাকে খাবার দেওয়ার কথা বলতেই মামি রেগে গিয়ে গরম খুঁটনি ছ্যাঁকা দিয়ে দেয়, আর বনুকে মেরে বার করে দিচ্ছিল কাজ করার জন্য। টাকা না দিলে খেতে দেবে না বলছে। ঈশান কাঁদতে কাঁদতে বলল। তারিকুল মজুমদার ঈশানের চোখের জল মুছিয়ে নেহার মায়ের উদ্দেশ্যে বলল, শাস্তি পেতে হবে একদিন না একদিন, আপনাদের তৈরি থাকবেন। তারিকুল মজুমদার বাম হাতে ঈশানের হাত ধরল আর ডান হাতে ইশারার হাত ধরে বেরিয়ে গেল তারিকুল মজুমদার বাড়ির থেকে। কিছু দূর এসে নিজের বাইকে বসলো তারিকুল মজুমদার আর ঈশানকে ধরে নিজের সামনে বসালো বাইকে। ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তাকিয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি বসো, দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না আপনার সাথে। কেন যাব আমি? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। ঈশান ইশারার কথাটা বলে দিল তারিকুল মজুমদারকে। তখন তারিকুল মজুমদার বলল, আমাকে চিনে যাবে? এখন চলো, ঈশানের সাথে সাথে আমারও খুব খিদে পেয়েছে। সকাল থেকে তোমার কলেজের সামনে তোমার অপেক্ষায় না খেয়ে দাঁড়িয়েছিলাম, আর তোমার দেখা পাওয়া যাচ্ছিল না। সো চলো। বনু চল না, আমি একদিন বাইক চড়িনি, আর তুইও তো চড়িসনি, চল না। তোমার বনু এতদিন যেমন বাইক চড়েনি, তেমন এখন আমার বাইক ছাড়া অন্য কারো বাইকে চড়বেও না। ইশারা আর ঈশান দুজনেই তারিকুল মজুমদারের কথার মানে না বুঝতেই তারিকুল মজুমদারের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আর তা দেখে তারিকুল মজুমদার বলল, এবার তো বসুন ম্যাডাম। ইশারা আর কিছু না বলে বসে পড়ল বাইকে, কিন্তু তারিকুল মজুমদারকে ধরল না। সেই দেখে তারিকুল মজুমদার বলল, আমি টিকটকের ভিডিও করছি না এখানে যে তুমি ধরে বসবে না। আমি কিছু দূর গিয়ে একটা ব্রেক মারবো, আর তুমি আমাকে ধরে বসবে। ব্রেক মারলে ছিটকে রাস্তায় পড়বে, যা চেহারা, তাতে এর চেয়ে বেশি আর কিছু হবে না। সো জড়িয়ে ধরে বসো। তারিকুল মজুমদারের কথাগুলো শুনে ইশারা মনে মনে বলল, খরচ একটা। আমি কি বলেছি নাকি টিকটক ভিডিও হচ্ছে এখানে? যত সব। তারিকুল মজুমদারকে ধরে বসলো ইশারা। আর তারিকুল মজুমদার এক গালে হেসে বাইক নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে চাউমিন অর্ডার করে দিল। সেই শুনে তো ঈশান নাচানাচি করছে, আর তারিকুল মজুমদার ঈশানের হাসি দেখছে আর মজা করছে ওর সাথে। ইতিমধ্যে তারিকুল মজুমদার আর ঈশানের ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু ইশারা তারিকুল মজুমদারের সাথে কথা বলছে না। তারিকুল মজুমদার ঈশানকে বসিয়ে রেখে ইশারার কাছে এলো। ইশারা বাইরে দাঁড়িয়েছিল, তাই তারিকুল মজুমদার ইশারার কাছে এসে ইশারার হাত ধরতেই ইশারা হাত সরিয়ে নিল আর মুখটা কাদো কাদো করে ফেললো। এই দেখে তারিকুল মজুমদার প্রথমে অবাক হলো, পরে দেখলো ইশারার হাতটা পুড়ে গেছে। তা দেখে তারিকুল মজুমদার ইশারাকে বলল, সরি, আমি জানতাম না তুমি কথা বলতে পারো না। আগের দিন তুমি যখন চলে গেলে তখন চায়ের দোকানের কাকা আমায় তোমার কথা বলে। আই এম সরি, আমার ওভাবে বিহেভ করা উচিত হয়নি তোমার সাথে। তখন ইশারা মনে মনে বলতে লাগলো, লোকটা তো সরি বলতেই এসেছে। আমি কি না কি ভাবলাম। তা আমায় কি ক্ষমা করা যাবে? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। আর তারিকুল মজুমদার বলল, চলো কিছু খেয়ে নিবে, তারপর তোমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবো। ইশারাকে রেস্টুরেন্টে বসিয়ে দিয়ে তারিকুল মজুমদার ওদের বলে কোথায় একটা বেরিয়ে গেল আর বলে গেল আসছে। ইশারা চামচ দিয়ে খাচ্ছে, তাই অসুবিধা হয়নি, কিন্তু জায়গাটা ভীষণ জ্বলছে। তবুও কিছু বলছে না ইশারা। হঠাৎ করে কোথা থেকে তারিকুল মজুমদার এসে ইশারার পাশে বসে পড়ল আর ইশারার হাতটা নিজের কাছে নিয়ে এলো আর ওষুধ লাগাতে শুরু করলো আর তারপর ব্যান্ডেজ করে দিল। ইশারা একটু অবাক হয়ে গেল ব্যাপারটায়। সবাই প্রায় ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারিকুল মজুমদারের সেই দিকে কোনো খেয়াল নেই। তারিকুল নিজের মতো কাজ করেই চলেছে। তারিকুল মজুমদার ইশারার হাত ছেড়ে নিজের ভাগের খাবারটা খেতে শুরু করলো। এমনভাবে খাচ্ছে যেন কোনো যায় আসে না, ফুল অ্যাটিটিউড নিয়ে। খাবার খেতে খেতে তারিকুল মজুমদার বলল, প্রথমবার এই তারিকুল মজুমদারের সাথে কোনো মেয়েকে দেখছে লোকজন, তাই এইভাবে তাকিয়ে রয়েছে। তাই লজ্জা না পেয়ে খাও, আর এইভাবে আমার দিকে তাকিয়ে থাকার কিছু হয়নি। আই নো আই এম লুকিং সো হ্যান্ডসাম। ইশারা এবার ভীষণ লজ্জা পেল তারিকুল মজুমদারের কথায় আর চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করলো আর মনে মনে প্রকাশের গুষ্টি উদ্ধার করতে লাগলো। খাওয়ার শেষে তারিকুল মজুমদার ঈশান আর ইশারাকে নিয়ে ইশারার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
কলেজে পৌঁছাতেই সবাই ইশারা আর তারিকুল মজুমদারের দিকে হা করে তাকিয়ে রয়েছে। সেই দেখে ইশারা লজ্জা পাচ্ছে, কিন্তু তারিকুল মজুমদার মজা পাচ্ছে। আর ওদের দেখে রূপা এগিয়ে এলো। আসতো না আমি না নিয়ে এলে। বাই দ্য ওয়ে, তুমি আজ একটু ম্যানেজ করে দিও ওর বইগুলো। নেক্সট ডে থেকে ও বই নিয়ে আসবে। আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার আপনাকে দেওয়া উচিত। ইটস ওকে রূপ, আই মিন রূপা। রূপা আর ইশারা চলে যেতেই ঈশান তারিকুল মজুমদারকে বলল, ভাইয়া, বনুর বই খাতা নেই। কি বলো ঈশান? লুকিয়ে কলেজে গিয়েছিল, বলে সব খাতা বই পুড়িয়ে দিয়েছে মামি। চলো আইসক্রিম খাবে? হ্যাঁ খাবো ভাইয়া। তারিকুল মজুমদার যে রেগে গেছে সেটা ঈশানকে বুঝতে দিল না, চুপচাপ ওখান থেকে চলে গেল। এইদিকে ইশারা ক্লাস করে নিল, কিন্তু ভীষণ ভয় করছে ইশারার। বাড়িতে কিভাবে ফিরবে, আর ফিরলে মামি কি অবস্থা করবে ওর। তারিকুল মজুমদার গাড়ি বোনাটের ওপর শুয়ে আছে আর ওপর দিকে সিগারেটের ধোঁয়া ছাড়ছে চোখ বন্ধ করে। কিছু একটা মনে করতে তারিকুল মজুমদার মুচকি হাসলো, চোখ বন্ধ করে, আর হুট করে উঠে বসলো। তারিকুল মজুমদার এক পা ভাঁজ করে হাঁটুর উপর নিজের হাত ভর করে সিগারেট টান দিল আর ধোঁয়াটা ছেড়ে বাঁকা হেসে বলল, ইউ আর ইন লাভ তারিকুল মজুমদার। ইয়েস, ইউ আর ফল ইন লাভ। ও মাই গড, আমি তো নিজে বিশ্বাস করতে পারছি না। আমার মনে একজন বাসা বেঁধেছে, শুধু আমার মন না, আমার মন জুড়ে সে বিচরণ করছে। আমি আমার উত্তর পেয়ে গেছি। কেন আমি চোখ বুঝলেই ইশারাকে দেখতে পাচ্ছি, কেন সারাক্ষণ শুধু তোমার কথা ভাবছি। কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি ইশারা। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাইনি, সেখানে তোমাকে একবার দেখাতেই আমার ভালো লেগে গেছে। যেখানে সব ছেলেরা মেয়েদের মিষ্টি কথার প্রেমে পড়ে, সেখানে আমি তোমার ইশারার প্রেমে পড়েছি। আমার যে তোমাকে চাই ইশারা, সেটা যে কোনো মূল্যে, কারণ তুমি হবে আমার বেঁচে থাকার উদ্দেশ্য। তোমাকে আঁকড়ে ধরেই এই তারিকুল মজুমদার বাঁচবে। তারিকুল মজুমদার লাফ দিয়ে গাড়ি থেকে নামলো আর গাড়িতে গিয়ে বসে পড়লো। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লো ইশারার কলেজের উদ্দেশ্যে। এতক্ষণ তারিকুল মজুমদার একটা নির্জন জায়গায় গাড়ির বোনাটের ওপর শুয়েছিল আর নিজের প্রশ্নের উত্তর খুঁজছিল, যা তারিকুল মজুমদার পেয়ে গেছে। ইশারা রাস্তার সাইড দিয়ে হেঁটে বাড়ি ফিরছে, মনে একরাশ আতঙ্ক নিয়ে। না জানি মামি আর নেহা কি বলবে, কি শাস্তি দেবে আজকে আমাকে। ইশারার হাতে কোনো বই খাতা বা ব্যাগ নেই, কারণ তারিকুল মজুমদারের সাথে বাইরে আসার সময় কিছু নিতে পারেনি। আর এখন তো এমনিতেও ইশারার কোনো বই নেই। বিকেল হয়ে এসেছে আর রাস্তায় কেউ নেই। আসলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, খুব কম লোকজন চলাফেরা করে এখান দিয়ে। বেশিরভাগ সময় বখাটে ছেলেরা বসে আড্ডা দেয় রাস্তার ধারে বসে। ইশারা আনমনে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে চলে এসেছে, আর এখন ইশারার খেয়াল হচ্ছে এটা কোন রাস্তা। তখনই ইশারা মনে মনে বলতে লাগলো, এটা তো ওই রাস্তার যেখানে পাড়ার বখাটে ছেলেরা বসে আড্ডা দেয়। এইখানে দিয়ে আসাটা আমার ঠিক হলো না। অনেকটা তো চলে এসেছি, এখন আবার ব্যাক করতে গেলে দেরি হয়ে যাবে। থাক, এখান দিয়েই চলে যাই। ইশারা 1-2 কদম এগোতেই দেখলো ছেলেগুলো বসে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, তাস খেলছে। ইশারা একটু ভয় পেয়ে গেল আর চুপচাপ পেছনে ফিরে গেল। আর আবারও মনে মনে পড়ল, না, এখান দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি একা, যদি এরা কিছু করে বসে আমি বরং ফিরে যাই। আমি এই বলে ইশারা যেই না পেছনের দিকে কিছুটা এগিয়ে গেল, তখনই একটা ছেলে ডাকলো, কি হলো বেবি, আমাদের দেখে উল্টো পথে চলে যাচ্ছে কেন? আমাদের কাছে এসো, ভয় পেও না। ইশারা এগিয়ে যেতে নিলেই একটা ছেলে এসে দৌড়ে ইশারার হাত ধরে আর ইশারাকে আটকে দেয়। অন্য ছেলেগুলো ইশারাকে গোল করে ঘিরে ফেলে। কি হলো বেবি, কথা বলছো না কেন? এইভাবে কাঁদ দেখেও তোমায় বাঁচাতে পারবে না। ইশারা শুধু হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমার মনে হয় কথা বলতে পারে না, তাই তো ব্যর্থ চেষ্টা করছে হাত ছাড়ানো। কি বেবি, তুমি কথা বলতে পারো না? ইশারা না বোধক মাথা নাড়ল, আর ছেলেটা ওর হাত ছাড়তেই ইশারা ওদের কাছে হাত জোর করে ইশারায় ওকে ছেড়ে দিতে বলল। ওহো, তাহলে তো ভীষণ চিৎকারও করতে পারবেন না। মজা হবে আজকে। প্রথমে আমি মজা লুটি, তারপর না হয়
তোরা দুজন নিস। এই বলে যেই না ইশারা ওড়নাটা টান মারতে যাবে তখনই ইশারার পেছনে থেকে কেউ একজন ছেলেটাকে সজোরে লাথি মারলো আর ছেলেটা ছিটকে পড়লো। তখনই দ্বিতীয় নম্বর ছেলেটা বলল আর মাতাল অবস্থায় চোখ ছোট করে দেখার চেষ্টা করছে। এই কে রে তুই? আমি হলাম তোদের জম। ছেলেটি আর কেউ নয়, তারিকুল মজুমদার। তারিকুল মজুমদার ইশারাকে কলেজ থেকে আনতে যাবে বলে কলেজে গিয়ে দেখে ইশারা নেই। তাই ইশারা যে রাস্তা দিয়ে ফেরে সেই রাস্তার দিকে যেতে লাগে আর সেই সময় চায়ের দোকানের কাকাকে জিজ্ঞাসা করে এদিক দিয়ে ইশারা গেছে নাকি। কাকা না বলায় তারিকুল মজুমদার এই রাস্তাটা দিয়ে আসে, কারণ এই দুটো রাস্তা দিয়েই ইশারার বাড়ি যাওয়া যায়। তারিকুল ভাই? ছেলেটা আর কিছু না বলে উল্টো দিকে দৌড় দিল। এই, ও আমাদের জিনিস ছেড়ে দে ওকে। তুই কে রে? ওই যে বললাম তোদের জম। তোদের মধ্যে একজন আমাকে চিনতে পেরে উল্টো পথে দৌড় মেরেছে, কিন্তু তোরা সেটা পারবি না। বলেই দুটো ছেলেকে মারতে শুরু করলো তারিকুল মজুমদার। ইশারা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, কারণ ওরা শুধু কথা বলছিল। এখন তারিকুল মজুমদারকে মারতে দেখে ইশারা ভয় পেয়ে গেল আর তারিকুল মজুমদারের কাছে গিয়ে তারিকুল মজুমদারকে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু তারিকুল মজুমদার থামার নাম করছে না। ইশারাকে হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, জানিস তোরা কার দিকে বাজে নজর দিয়েছিস? জানিস আমার জান হয় ও, তোর ওই চোখ আমি তুলে ফেলবো। আর এই হাত তুই ওকে ছুঁয়েছিস তাই না? তারিকুল মজুমদারের প্রথম ছেলেটার হাত তুলে বলল, এই হাত আর থাকবে না তোর। তারিকুল মজুমদার হাতটা মুচড়ে দিল। চিৎকার করে উঠল ছেলেটা। ছেলেটির আর্তনাদ শুনে ইশারা ভীষণ ভয় পেয়ে গেল আর কানে হাত দিয়ে দিল। ইশারা ভালোভাবে তাকিয়ে দেখলো ছেলে দুটো নিস্তেজ হয়ে পড়ে আছে আর ওদের নাক মুখ পুরো ফেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ইশারা ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তারিকুল মজুমদারের দিকে তাকালো আর দেখলো তারিকুল মজুমদারের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে রয়েছে। ভীষণ হিংস্র লাগছে তারিকুল মজুমদারকে। ইশারা 2 কদম পিছিয়ে গেল আর আস্তে আস্তে পেছোতে পেছোতে দৌড়ে চলে গেল বাড়ির দিকে। তারিকুল মজুমদার ইশারা যাওয়ার পথে তাকিয়ে থেকে ছেলেগুলোর দিকে তাকালো আর একটা লাথি মেরে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ইশারা বাড়ি ফিরে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারের ট্যাপ খুলে ইশারা ধপ করে বসে পড়ল আর কিছুক্ষণ আগের ঘটনা ভাবতে লাগলো। বরাবরই ইশারা এসব মারপিট, গুন্ডাগিরি, গোলাগুলিতে ভয় পায়। রক্তটাকে ভীষণ ভয় পায় ইশারা, আর আজ সেই রক্তাক্ত মানুষ ইশারাকে দেখতে এলো। ঘৃণা আসছে এই তারিকুল মজুমদারের প্রতি ইশারার। এদিকে তারিকুল মজুমদার বাড়িতে এসে ঘরের প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে, কেন আমি নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারি না? কেন ওই ছেলেগুলো ইশারার যদি আজ কোনো ক্ষতি করে দিত তাহলে কি হতো? এটা কি ইশারা একবারও ভাবছে? আমি জানি ও আমাকে ভুল বুঝছে, এবার ইশারাও আমাকে ভুল বুঝে চলে যাবে না। ড্রেসিং টেবিলের কাছের ওপর ঘুষি মারলো তারিকুল মজুমদার আর কাঁচটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এদিকে তারিকুল মজুমদারের হাত থেকেও রক্ত ঝরছে দরদর করে। সেই দিকে তারিকুল মজুমদারের কোনো খেয়াল নেই। তারিকুল মজুমদার বাম হাত দিয়ে ডান ঘাড়ের হাত বোলাচ্ছে, মুখ ডলছে রাগ কমানোর জন্য। ইশারা, তোমাকে বুঝতে হবে তুমি শুধু আমার। তোমাকে আমি ব্যতীত অন্য কেউ দেখবে না। তোমার উপর বাজে নজর বদ আর ভালো নজর সব আমার পড়বে। তোমার উপর অধিকার শুধুমাত্র আমার, এই তারিকুল মজুমদারের। একটা ফুলদানি আঁচড়ে ভেঙে ফেললো আর ব্যালকনিতে চলে গেল। ওখানে বসে তারিকুল মজুমদার ড্রিঙ্কসের বোতলে চুমুক দিচ্ছে আর হাত থেকে এখনো রক্ত বের হচ্ছে। এক সময় তারিকুল মজুমদার সেন্সলেস হয়ে যায় ওখানে বসেই। ইশারার পরের দিন নিচে নেমে আসতেই দেখে মামি রান্নাঘরে কাজ করছে। সেখানে যেতে ইশারার মামি ধমক মেরে বলে, আর এখানে আসতে হবে না ঢং করে। যা কলকাঠি তুই নেড়েছিস না, মেয়ে বোবা হয়ে তা আমি বা আমাদের মতো মেয়েরা পারবো না। কি করেছি আমি? নেকা ষষ্ঠী জানো কিচ্ছুই জানে না। ওই তারিকুল মজুমদারের ছেলেরা এসে আমাদের হুমকি দিয়ে গেছে যেন তোকে প্রতিদিন কলেজে পাঠাই, না হলে আমাদের জন্য ভালো হবে না। নে এবার যা কলেজে গিয়ে আমাকে উদ্ধার কর। ইশারা আর কিচ্ছু বলল না, কারণ গত রাতে তারিকুল মজুমদারের যে রূপ দেখেছে তারপরে ইশারার সাহস নেই তারিকুল মজুমদারের মুখের ওপর কোনো কাজ করার। কিন্তু তারিকুল মজুমদারের সাথে
দূরত্ব বজায় রাখতে ইশারার এটা মনে মনে ঠিক করে নিয়েছে। ইশারা কলেজে ঢুকবে ঠিক সেই সময় দেখতে পেল দূরে পার্কিং লটে একটা সাদা বড় গাড়ির সাথে হেলান দিয়ে তারিকুল মজুমদার এক দৃষ্টিতে ইশারার দিকে চেয়ে রয়েছে। তারিকুল মজুমদারের এই চাহনিতে বোঝা যাচ্ছে তারিকুল মজুমদার কতটা অনুতপ্ত। চোখগুলো লাল হয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। একটা জিন্স আর নেভি ব্লু টি শার্ট পরা, ডান হাত পকেটে গোছা আর বাম হাতে সিগারেট, মাঝে মাঝে তাতে টান দিচ্ছে আর ধোঁয়াটা নাক দিয়ে বের করছে। তারিকুল মজুমদারের এমন লুকেও এই অ্যাটিটিউড ধরা পড়ছে।